সেই জুনিয়র স্বৈর শাসক উপজেলা চেয়ারম্যান, তারপরে আপনার ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, এদেরকে নির্বাচিত করে সরকারের স্বৈর শাসকের একটা রেপ্লিকা ওখানে স্থাপন করবে, এটাই তাদের উদ্দেশ্য। তো এটাকে আমি বলছি পুনর্বাসন প্রকল্প। নৈতিক চর্চা এখানে হয় না, এখানে রাজনৈতিক চর্চা হয়, কুটচালের চর্চা হয়, অনৈতিকতার চর্চা হয়, এবং কিভাবে জনগণের চোখ ফাঁকি দিয়ে, জনগণের চোখে ধুলা দিয়ে এবং মানুষকে বোকা বানিয়ে কোনো কিছু করা যায়, সেটাতে আপনারা এবং আপনার দল সিদ্ধ হস্ত। আমাদের নির্বাচন ব্যবস্থা থেকে বিদেশিরা নির্বাচন কাহাকে বলে, কত প্রকার কি কত ভাবে নির্বাচন করা যায় শিখতে একদম কথা ঠিক। সে কিন্তু ঠিকই বলছে, উনি কিন্তু ঠিকই বলছেন। বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, আমি তো মনে করি বেশি দূরে যাওয়ার দরকার নাই। ইন্ডিয়া এত পুরাতন একটা দেশ, তারা কিন্তু চমৎকার করে শিখে গেছে। আজাদ ভাই সম্ভবত মানে ক্যান্ডিডেট উপজেলা নির্বাচনে, আপনার সফলতা কামনা করি, আপনি উপজেলা চেয়ারম্যান হন। এবার না হইতে পারলে আর মানে কিভাবে হবেন, এবার না হইতে পারলে কচু গাছের সাথে মানে ফাঁসি দিয়ে, আর কি বলবো। আপনাদের মতো লোকরা তো হওয়া দরকার, এবারে হওয়া দরকার। আর মনির ভাই, রবি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর জাতীয় পার্টির কি অবস্থা মানে নির্বাচনের ব্যাপারে? জাতীয় পার্টির অবস্থা বলে লাভ নাই, এটা বলারও মানে এখন আর এটা নিয়ে বলার খুব একটা নাকি কোনো চান্স নাই, উপজেলাতে কোনো চান্স নাই জাতীয় পার্টির? বলতে ফেনা উঠছে, এটা নিয়ে এখন আর বলার আছে না। আপনি উপজেলায় কি বিএনপি না জাতীয় পার্টির কোনো সুযোগ নেই? আচ্ছা, উপজেলা তো দলীয় যেহেতু নাই, সেখানে যার যার মতো করে যাবে। আমি যতটুকু খোঁজ নিয়েছি যার যার মতো করে যাবে, কিন্তু এটা নিয়ে ইনফ্যাক্ট আগ্রহ তো কোথাও নাই। যেমন মানে আমরা তো জনগণের আগ্রহ নেই, জায়গা মানে আপনাদেরকে জায়গা দিচ্ছে কিনা, দুই একজনকে জায়গা দিচ্ছে কিনা, সেটাও তো একটা দেখার বিষয়। যেখানে মানে আওয়ামী লীগের ডামি হয়ে যাচ্ছে না, ওদেরই হয় না জাতীয় পার্টির করতে হবে, ওদেরই হয় না জাতীয় পার্টির করতে দিবে। আচ্ছা, যাই হোক, আপনি একটা কথা বলছেন, আস্থার কথা, ঠিক আছে, চমৎকার একটা কথা, আমার খুব মানে টাচি এবং একটা চুম্বক কথা। আস্থা, জনগণ যদি রাজনৈতিক দলের নেতাদের উপরে, দলের উপর আস্থা না থাকে, তাহলে জনগণ যাবে কোথায়? তো বাংলার জনগণ, আওয়ামী লীগের ভাষায় বাংলার জনগণ কোথায় যাবে? এক জায়গা আছে বুড়িগঙ্গা, ঢাকা যারা থাকে, আরেক জায়গা আছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া তো আর কোনো গতি নেই। বলা হয় রাজনৈতিক দলরা হচ্ছে ক্যাঙ্গারু কেয়ার। রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা, এরা হচ্ছে সমাজের ক্যাঙ্গারু কেয়ার। ক্যাঙ্গারু যেরকম তার সন্তানকে যেভাবে কেয়ার করে, যেভাবে লুকায় রাখে, দেখছেন তো নিশ্চয়ই আপনি। ক্যাঙ্গারু তার বাচ্চাকে, সন্তানকে যেভাবে কেয়ারিং করে, সেভাবে রাজনৈতিক দলের নেতারা এবং রাজনৈতিক দল মানুষকে কেয়ার করবে। এখন আমরা দেখছি এটা ঠিক উল্টোটা। মানুষ এখন কেয়ার করতে হচ্ছে রাজনৈতিক দল এবং নেতাদেরকে, বিশেষ করে সরকারি দল, রুলিং পার্টিকে কেয়ার করতেছে উল্টো। সে আস্থার জায়গা আর নাই, এবং আস্থার জায়গা এটা মানে এই আস্থার জায়গাটা এটা চলে গেছে, এটা মানে ইয়েতে চলে গেছে, এটাকে কি বলে, জাদুঘরে চলে গেছে, সেখানে বাক্সবন্দি অবস্থা আছে। আপনি উপজেলা নিয়ে আজকে টপিকটা শুরু করেছেন, আলোচনাটা শুরু করেছেন। আমার পূর্ববর্তী দুই বক্তা চমৎকার করে অনেকগুলো কথা বলেছে। আমি বলবো বরাবর মতো, এর আগেও আমি বলেছি, উপজেলা নির্বাচনটা এই সরকারের আমলে যেটা হচ্ছে, এটা আর কিছুই নয়, এটা একটা পুনর্বাসন প্রকল্প। ইটস এ রিহ্যাবিলিটেশন প্রজেক্ট। সরকার একটা পুনর্বাসন প্রকল্প, পলিটিক্যাল পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের অধীনে তার দলের অসংখ্য আপনার জুনিয়র স্বৈরশাসক বানাবে, ঠিক আছে। প্রত্যেকটা 460টা উপজেলাতে, 460টা উপজেলা বা কম বেশি যে কটা উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলাতে তাদের আগামী দিনের জুনিয়র স্বৈরশাসক তারা ওখানে বসাবে, সেট করবে। এরা আগামী দিনে রাষ্ট্রীয় যে স্বৈরতন্ত্র চলছে, জাতীয় যে স্বৈরতন্ত্র চলছে, সেটারই প্র্যাকটিস করবে এখানে। সেই জুনিয়র স্বৈর শাসক উপজেলা চেয়ারম্যান
তারপরে আপনার ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, এদেরকে নির্বাচিত করে সরকারের স্বৈরশাসকের একটা রেপ্লিকা ওখানে স্থাপন করবে, এটাই তাদের উদ্দেশ্য। তো এটাকে আমি বলছি পুনর্বাসন প্রকল্প। ওদের দলীয় লোকগুলোকে দিয়ে কিছু পুনর্বাসন প্রকল্প করবে। এখন এটা করতে গিয়ে কিছুটা তো হায়া শরম লাগবে। এটার জন্য তারা কি করলো, মার্কাটা উঠাই দিল। মার্কাটা উঠাই দিয়ে এরা তো এমনিতে মানুষকে বোকা ভাবে, মানুষকে নলা ভাবে, মানুষ মানে বাংলাদেশের মানুষকে বোকা ভাবার এটা এদের ঐতিহ্য আছে। সে অনুযায়ী তারা ভাবছে যে মানুষ এখন ভাববে আমরা তো নিরপেক্ষ নির্বাচন দিয়েছি, কোনো মার্কা নাই, সুতরাং ওই জাতীয় নির্বাচন যেটা আপনি বলছেন ডামি আমি তুমি কি যেন বলে আমাদের মানে রবি ভাই, আমি যেটা আজকে পেয়েছি আর কি, যেটা হেডিং করেছি স্বামীর জামি স্ত্রী এটা আগের নির্বাচনগুলো একরকম, যেটা আমি বলতে চাচ্ছি না। এই যে ডামি নির্বাচনে গত 7 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে যে একটা ন্যারেটিভ দাঁড়াই গেছে, স্টাবলিশ হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটা হলো ডামি। আপনি একজন দাঁড়াবে, প্রার্থীর একজন স্ত্রীও দাঁড়ায় যাবে, উনি ডামি থাকবে, তার মানে ছোড়েগা নিহি, মানে আমার হাত থেকে যাইতে পারবে না, হয় আমি হব, নতুবা আমার স্ত্রী হবে, নতুবা আমার সন্তান হবে, নতুবা আমার শ্যালক হবে, নতুবা আমার সম্বন্ধী হবে, হইতে হবে। ঠিক আছে, এ হচ্ছে গিয়ে উপজেলা নির্বাচনের মহড়া। সে আপনার পত্রপত্রিকায় দেখছেন আমাদের এমপিরা মন্ত্রীরা কিভাবে লাফাচ্ছে, কিভাবে লম্পঝম্প করছে, কোনোভাবে তাদেরকে হাতছাড়া করতে চায় না। সুতরাং এই উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো আগ্রহ তো নাই। এখন তারা করতেছে সেটা, মানুষ এটা তামসা দেখে, মানুষ এটার এই খেলাটা দেখছে, মানুষ এক ধরনের, মানুষের আনন্দের তো আর কিছু নাই, তো এটা দেখে এক ধরনের আনন্দ ভোগ করে, বিনোদন দেখে। এটা এক ধরনের বিনোদন, এটা এক ধরনের আনন্দ, এবং এটা এক ধরনের সময় কাটানোর একটা ব্যবস্থা। আপনার যে অবস্থাগুলো চলছে মানুষ এগুলো দেখবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, এই তো গেল প্রকল্প, এই প্রকল্প সরকার খুব সুচারুভাবে এবং চমৎকার ভাবে সম্পন্ন করবে, এবং 460 জন জুনিয়র স্বৈরশাসক তাদের অলরেডি রেডি আছে। এখন এদেরকে সরকারিভাবে অফিসিয়ালি তাদেরকে অ্যানাউন্স করবে, এটার অপেক্ষা আছে। দ্বিতীয় যে কথাটা বলতে চাইবো, আওয়ামী লীগের যিনি প্রার্থী হয়েছেন, আমি আবারও ওনাকে বলতেছি, আজাদ ভাই আমি চাই আপনি এই সুযোগ না, এই উসিলায় আপনি চেয়ারম্যান হয়ে যান, না হলে এই সুযোগ জীবনেও আসবে না, কোশ্চিনকালও আসবে না। আপনি একটা কথা বলছেন যে রাজনৈতিক এবং নৈতিক, একটা কথা আপনি সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক এবং নৈতিক। নৈতিক শব্দটা আপনার সরকার, আপনারা নৈতিক শব্দ লিখতে 3টা অক্ষর লাগে, এগুলো আপনাদের ডিকশনারিতে নেই। নৈতিকতার চর্চা, আপনি নৈতিকতার চর্চা বলতে এই সরকার কিছুই বাকি রাখে নাই। নৈতিকতার চর্চা এখানে হয় না, এখানে রাজনৈতিক চর্চা হয়, কুটচালের চর্চা হয়, অনৈতিকতার চর্চা হয়, এবং কিভাবে জনগণের চোখ ফাঁকি দিয়ে, জনগণের চোখে ধুলা দিয়ে এবং মানুষকে বোকা বানিয়ে কোনো কিছু করা যায়, সেটাতে আপনারা এবং আপনার দল সিদ্ধ হস্ত, হাত খুব পাকা। এখন কেন পাকা বললাম কথাটা, আমি আর না 1 মিনিট শেষ করে দিচ্ছি, 1 মিনিট। এই সিদ্ধ হস্তটা এখন বিদেশিরা অনুকরণ করতে পারে। আমাদের এক মন্ত্রী, কে জন বলছেন না, মন্ত্রী না, আমাদের মনে নির্বাচন কমিশনারই তো বলছিল যে আমাদের নির্বাচন থেকে নাকি বিদেশিরা অনুসরণীয় দৃষ্টান্ত আছে, অনুসরণ করতে পারবে, আমাদের নির্বাচন এত ভালো। কে রবি ভাই, আমাদের কোন কে বলছিল এটা? নির্বাচন থেকে শিখতে পারবে, আমাদের থেকে নির্বাচন কমিশনার, নির্বাচন ব্যবস্থা থেকে বিদেশিরা নির্বাচন কাহাকে বলে, কত প্রকার কি কত ভাবে নির্বাচন করা যেটা শিখতে, একদম কথা ঠিক, সে কিন্তু ঠিকই বলছে, উনি কিন্তু ঠিকই বলছেন। বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, আমি তো মনে করি বেশি দূরে যাওয়ার দরকার নাই। ইন্ডিয়া এত পুরাতন একটা দেশ,
তারা কিন্তু চমৎকার করে শিখে গেছে। গত নির্বাচন থেকে এই নির্বাচনে যাতে প্রক্রিয়াগুলো তারা চালাচ্ছে, আপনি দেখেন ভারতবর্ষে এবার যে নির্বাচনটা হচ্ছে, যেটা গত 2 দিন আগে শুরু হইলো, প্রায় 1 মাস ব্যাপী হবে। আপনি এক এক করে আমি উদাহরণ দিচ্ছি, তারা প্রত্যেকটা পদক্ষেপ বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা থেকে শিখে ফেলছে অলরেডি, এবং সেটা তারা চালু করে দিচ্ছে। এক নম্বর কি করছে তারা জানেন? তারা নির্বাচন আগে বিরোধী দলকে দমন পীড়ন যেভাবে শুরু করছে, রাজীব গান্ধী থেকে শুরু করে আপনার কেজরিওয়াল পর্যন্ত, রাজীব গান্ধী থেকে শুরু করে কেজরিওয়াল পর্যন্ত, এই দুইজনকে, এই জাতীয় নেতাকে যেভাবে হয়রানি করছে, যেভাবে মামলা মোকদ্দমা দিয়ে কোর্টের দরজাতে তাদেরকে দৌড়াদৌড়ি করতেছে। আপনি তো জানেন কেজরিওয়াল এখন জেলে, সে এবং নির্বাচনের আগে বের হইতে পারবে না। তার মতো একটা মানে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে তাকে আছে বেল পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রাজীব গান্ধী তো না, রাজীব গান্ধীর ছেলে কি যেন নাম, রবি ভাই, মাহমুদ ভাইকে আমরা হারিয়ে ফেললাম। রাহুল গান্ধীকে যেভাবে ইডি, ওদের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, ইডি যেভাবে হয়রানি করছে, তাকে তো একবার তার সদস্যপদ খারিজ করে ফেললো, তার সদস্যপদ খাই ফেলছে। তো দেখেন ঠিক এটা কার থেকে শিখছে? এটা আমাদের কাছ থেকে শিখছে। আপনারা দেখবেন গত 2 দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি একটা জনসভা, পশ্চিমবঙ্গের একটা জনসভায় বলছিল যে আমার ভয় হচ্ছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাইরে আমার সরকারকে উৎখাত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এটা নরেন্দ্র মোদীর কথা। কিন্তু ঠিক আমাদের দেশও নির্বাচনের আগে আমাদের কর্তা মহল থেকে এই জাতীয় সংশয়, সন্দেহ, এই জাতীয় কথা আমরা শুনেছি যে এই সরকারকে উৎখাতের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। দেখেন একই কথা, এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন ম্যানুভারিং, নির্বাচন ম্যানিপুলেশন এবং নির্বাচনে কিভাবে জয়ী হওয়া যায় জোরপূর্বক, এবং আপনি জয়ী হবেন এমন ভাবে মারবেন না, এমন ভাবে আপনি মারবেন, জয়ী হবেন যে টেরও পাবে না কেউ। আপনি মারবেন কিন্তু লাঠি ভাঙবে না, চমৎকার করে মারাও হয়ে যাবে কিন্তু লাঠিও ভাঙবে না। এই অবস্থা তারা বিদেশিদেরকেও শিখাইছে। সুতরাং আমি মনে করি আমাদের মন্ত্রীরা বা আমাদের লোকরা যারা মানে দায়িত্বশীলরা যে একসময় বলতেন যে আমাদের নির্বাচন থেকে বিদেশিরা শিখার অনেক কিছু আছে, আমি বলি কথাটা সত্য। হ্যাঁ, শিখার অনেক কিছু আছে। তারা এভাবে শিখবে কিভাবে ক্ষমতা পাকাপোক্ত করা যায়, কিভাবে নির্বাচনে জোর করে জয়ী হওয়া যায়, যেভাবে মানুষের চোখে ধুলে দেওয়া যায়। এসব প্রক্রিয়াগুলো এখান থেকে বিদেশি যারা শিখতে চায় তারা চমৎকার করে শিখতে পারবে। ধন্যবাদ।